এবারে দেখে নেব খেলার সময়ের শিরোনামগুলো। সাকিবের মতো ক্রিকেটারের দেশের মাটিতেই বিদায় হওয়া উচিত। আরব আমিরাতে ক্রীড়া উপদেষ্টা, নিরাপত্তা নিশ্চিত করবে সরকার। সাকিব আল হাসানের নিরাপত্তার কথা ইতিমধ্যে বলেছি এবং সেটা আমরা নিশ্চিত করব। এরকম একজন প্লেয়ার যার দেশের জন্য এত অর্জন রয়েছে, তিনি বাংলাদেশেই ফেয়ারওয়েলটা পাক। টি-20 সিরিজ সামনে রেখে গোয়ালিয়রের তীব্র রোদে প্রথম অনুশীলন টাইগারদের। ম্যাচ বাতিলের দাবিতে বিক্ষোভ অখিল ভারত হিন্দু মহাসভার, গ্রেফতার বেশ কয়েকজন। এবং পঞ্চমবারের মতো বাফুফে নির্বাচনের প্রধান কমিশনার মেজবাউদ্দিন, 3 সদস্যের কমিটি গঠন। 133 কাউন্সিলরকে নির্বাহী কমিটির সভায় অনুমোদন। দেখছিলেন শিরোনাম। শুরুতেই জানাবো নারী টি-20 বিশ্বকাপের খবর। আসরে শুভ সূচনা করলো বাংলাদেশ। প্রথম জয় পেল নিগার সুলতানা জ্যোতির দল। স্কটল্যান্ডকে 16 রানে হারালো টাইগ্রেসরা। প্রথমে ব্যাট করে 119 রান করে বাংলাদেশ, জবাবে 103 রানে থেমে যায় স্কটিশরা। ম্যাচ সেরা হয়েছেন ঋতুমণি। এদিকে মাঠে বসে বাংলাদেশের নারী ক্রিকেটারদের জয় দেখতে পেরে উচ্ছ্বসিত শারজার প্রবাসী বাংলাদেশিরা। তাদের আশা, এ জয়ের ধারাবাহিকতায় এবার বিশ্বকাপে দারুণ কিছু করে দেখাবে জ্যোতির দল। মাঠে প্রতিটি খেলায় বাংলাদেশকে অকুণ্ঠ সমর্থন দেওয়ার প্রতিশ্রুতিও দিলেন তারা। আশা করছি ইনশাল্লাহ দুবার মাটিতে বাংলাদেশ বাহিনী ইনশাল্লাহ ভালো কিছু করবে এবং ওয়ার্ল্ড কাপের ফাইনালে খেলবে। সামনে আমরা বিশ্বকাপ নিয়ে যাবো ইনশাল্লাহ, সবারই দোয়া রইল। খেলা দেখে আমাদের খুব ভালো লাগছে। আগামী সবগুলা ম্যাচে জিতবে এবং ওয়ার্ল্ড কাপ অবশ্যই ফাইনালে যাবে। সাকিব আল হাসানের মতো ক্রিকেটারের দেশের মাটিতে সুন্দরভাবে বিদায় হওয়া উচিত। সংযুক্ত আরব আমিরাতে নারী টি-20 বিশ্বকাপের ম্যাচ দেখতে গিয়ে এমন মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শারজায় সাংবাদিকদের প্রশ্ন উত্তরে তিনি আরও বলেন, দেশসেরা অলরাউন্ডারের নিরাপত্তা নিশ্চিত করবে সরকার। এ সময় তিনি বিশ্বকাপে বাংলাদেশ নারী দলের ভালো পারফরমেন্স নিয়েও আশাবাদ ব্যক্ত করেন। যে যদি সুযোগ থাকে, আমি যদি দেশে যেয়ে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট, স্পেশালি টেস্ট ক্রিকেটে। কানপুর টেস্টের আগের দিন হঠাৎ করেই টেস্ট ও টি-20 থেকে অবসরের ঘোষণা দেন দেশ সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। 2006 সালে বাংলাদেশ দলে অভিষেকের পর থেকেই জাতীয় দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠেন সাকিব। দেশের ক্রিকেটের পোস্টার বয় 22 গজে ব্যাটে বলে জন্ম দিয়েছেন অজস্র রেকর্ডের। তবে রাজনীতির মাঠে এসেই ছন্দপতন। সরকার পরিবর্তনের পর মাঠের সাকিব হয়েছেন হত্যা মামলার আসামি। দীর্ঘ ক্যারিয়ারে বাংলাদেশ দলের অনেক অর্জনের কাণ্ডারি সাকিব আল হাসান স্বপ্ন দেখেছিলেন দেশের মাটিতে 21 অক্টোবর থেকে শুরু হওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ দিয়েই অবসরে যেতে। দেশে ফিরতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে নিরাপত্তাও চেয়েছিলেন এই অলরাউন্ডার। তবে কদিন আগে বিসিবির সভায় তাকে নিরাপত্তা দিতে অস্বীকৃতি জানান সভাপতি ফারুক আহমেদ। বোর্ডের এখতিয়ারে বিষয়টি নেই বলেও জানিয়েছিলেন তিনি। সাকিবের নিরাপত্তা ইস্যুতে সরকারের কোর্টে বল ঠেলে দিয়েছিলেন ফারুক আহমেদ। এটা আসলে আমার হাতে না, আমার বা বিসিবির হাতে না। আসলে এটা আসলে পুরো ওই গভর্নমেন্ট লেভেল থেকে আসতে হবে ওই নিরাপত্তাটা। অনিশ্চয়তায় যখন দেশের মাটিতে সাকিবের অবসরের বিষয়টি, তখন এ বিষয়ে স্বস্তির খবর শোনালেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। জানালেন সাকিবের মতো ক্রিকেটারের দেশের মাটিতে সুন্দরভাবে বিদায় হওয়া উচিত। দেখুন, আমাদের একজন খেলোয়াড়কে অবশ্যই আমরা সর্বোচ্চ নিরাপত্তা দিব এবং যে কোনো ধরনের অভিযোগ থাকলে সেটা তো আইনি বিষয়ে ভিন্ন সে বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারি না। আইন মন্ত্রণালয় এই বিষয়ে একটা স্পষ্টতা দিয়েছে। আমরা সাকিব আল হাসানের নিরাপত্তার কথা ইতিমধ্যে বলেছি এবং সেটা আমরা নিশ্চিত করব এবং আমিও ব্যক্তিগতভাবে চাই এরকম একজন প্লেয়ার যার দেশের জন্য এত অর্জন রয়েছে, তিনি বাংলাদেশেই তার যেহেতু টেস্ট শেষ করতে চাচ্ছেন, সে ফেয়ারওয়েলটা পাক, এটা আমার আশা থাকে। টি-20 সিরিজ সামনে রেখে তীব্র রোদে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে প্রথমবারের মতো অনুশীলন করেছে বাংলাদেশ দল। যেটা বড় শট খেলার প্রবণতা ছিল ক্রিকেটারদের মধ্যে। একপাশে পেসার আর অন্য পাশে স্পিনারদের নিয়ে দীর্ঘ সময় বল করিয়েছেন হেড কোচ হাথুরু সিংহে। পর্যবেক্ষণ করেছেন উইকেটও। গোয়ালিয়র থেকে টাইগারদের অনুশীলনের বাকিটা জানাচ্ছেন সহকর্মী মাহবুব রিমন। মাধবরাও সিন্ধিয়ায় অভিষেক ম্যাচ, হাঁটু গেড়ে উইকেটের তাই ধরন বোঝার চেষ্টা। তীব্র রোদ ও পেশাদারিত্বের কাছে নস্যি।
টেস্ট ব্যর্থতা ভুলে নতুন অ্যাসাইনমেন্ট, সাকিব পরবর্তী যুগ তারুণ্যের জয়গান। সঙ্গে আছেন ৩৯ ছুঁচি অভিজ্ঞতায় সমৃদ্ধ মাহমুদুল্লাহ রিয়াদ। অনুশীলনে ভিন্ন স্ট্র্যাটেজি কোচের। সেটার উইকেটের দুই পাশের একটায় তাসকিন শরীফুল মুস্তাফিজ, অন্য পাশে শেখ মেহেদী রিশাদ, রাকিবুল মিরাজ। নেটে ব্যাটে ইমন জাকের, তানজিদদের ঝড়। সাম্প্রতিক সময়ে টাইগারদের ব্যাটিং সামর্থ্য নিয়ে উঠেছে প্রশ্ন। এদিন তাই ব্যাটিংয়েই আলাদা মনোযোগ সবার। হৃদয়কে কাছে ডেকে কিছু একটা বোঝালেন হাথু। এই সিরিজের ওপরে যে ঝুলে আছে এই লঙ্কান মাস্টারমাইন্ডের ভাগ্য। টি-20 বিশ্বকাপের পরে প্রথম ম্যাচ। টেস্টে নিজেদের হারিয়ে খোঁজা লিটন শান্ত এদিন ব্যাটে দিয়েছেন শান। অনুশীলনে দুজনকে মনে হলো পারফেক্ট, তবে আলাদা করে দৃষ্টি কেড়েছেন জাকের আলী অনেক। পেস বোলিংয়ে শরীফুল দুর্দান্ত, কয়েক দফা বিট করলেন ব্যাটসম্যানদের। মজার ছলে করলেন এলবিডব্লিউর আবেদনও। এভাবেই অনুশীলন চলল প্রায় ঘন্টা দিনেক। তীব্র রোদে শেষ বেলায় কোচ সবাইকে নিয়ে সেরেছেন টিম মিটিং। বার্তা দিয়েছেন ইতিহাসের পুনরাবৃত্তির, কারণ এখন পর্যন্ত টি-20তে টিম ইন্ডিয়ার বিপক্ষে একমাত্র জয়টি যে এসেছে ভারতের মাটিতেই। মধ্যপ্রদেশে মধ্য দুপুরের তীব্র রোদকে সঙ্গী করে অনুশীলনে বাংলাদেশ দল। একেবারে ব্র্যান্ড নিউ ভেন্যুতে খেলা হলেও পিচ কিউরেটর জানিয়েছেন এ মাঠে 200 রানও নিরাপদ নয়। তাই তো অনুশীলনে বড় বড় ছক্কা হাঁকিয়েছেন তানজিদ, রিশাদ আর হৃদয়। হিসেব বলছে বাংলাদেশ আর ভারত অন্তত টি-20তে শক্তিমত্তায় সমানে সমান। কি হয় তাই দেখার অপেক্ষায়। মাহবুব রিমন, সময় সংবাদ, গোয়ালিয়র, মধ্যপ্রদেশ, ভারত। মধ্যপ্রদেশে বাংলাদেশ ভারত প্রথম টি-20 বাতিলের দাবিতে বিক্ষোভ হয়েছে গোয়ালিয়রে। অখিল ভারত হিন্দু মহাসভার মিছিল থেকে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। তবে ম্যাচ বাতিলের পক্ষে এখনও অনড় সংগঠনটি, যে কারণে বাড়ানো হয়েছে বাংলাদেশ দলের নিরাপত্তা। গোয়ালিয়র থেকে মাহবুব রিমনের আরও একটি রিপোর্ট। বাংলাদেশ ভারত 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20 দিয়ে 14 বছর পর আবারও ক্রিকেট ফিরছে মধ্যপ্রদেশে। মাধবরাও সিন্ধিয়া স্টেডিয়ামে এই ম্যাচ নিয়ে দর্শকদের মধ্যে যেমন উন্মাদনা আছে তেমন আছে উদ্বেগও। কারণ অখিল ভারত হিন্দু মহাসভার পক্ষ থেকে বাংলাদেশ এবং ভারতের সিরিজ বাতিলের যে দাবিটা উঠেছিল তা প্রথম উঠেছিল এই গোয়ালিয়র থেকে। শুধু এখানেই থামেনি তারা। ম্যাচটি অর্থাৎ 6 তারিখ তারা হরতাল ডেকেছে। বাংলাদেশ ভারত প্রথম টি-20-র 3 দিন আগে ম্যাচ ভেন্যুর বাইরে এ নিয়ে প্লাকার্ড, ব্যানার, ফেস্টুন সহ মিছিল করেছে অখিল হিন্দু মহাসভার সদস্যরা, যেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে একাধিক ব্যক্তিকে। গ্রেপ্তার হওয়ার আগে তারা সাফ জানিয়ে দিয়েছেন কোনোভাবে এই ম্যাচটি গোয়ালিয়রে তারা হতে দিবেন না। তবে কট্টরপন্থী এই হিন্দু সংগঠনের কোনো হুমকি আমলে নিচ্ছে না স্থানীয় প্রশাসন। তারা বাংলাদেশ ভারত ম্যাচ নির্বিঘ্নে আয়োজনে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। এদিকে অখিল হিন্দু মহাসভার হুমকি ধোপে টিকছে না দর্শকদের উন্মাদনায়ও। প্রথম ম্যাচ বলে কথা, তাই তো এই মাঠে ইতিহাসের সাক্ষী হতে ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে সব টিকিটই। তাই তো সব ছাপিয়ে ক্রিকেটারদের এবার মাঠে মনোযোগ দেওয়ার পালা। মাহবুব রিমন, সময় সংবাদ, মধ্যপ্রদেশ, ভারত। ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত ডাবল সেঞ্চুরি হয়েছে 12টি, কিন্তু সবার আগে সচিনের ব্যাটে যে কীর্তি দেখেছে মধ্যপ্রদেশের ক্যাপ্টেন রূপ সিং ক্রিকেট স্টেডিয়াম। অথচ কালের আবর্তে এখন অনেকটাই রুগ্ন দশা এই মাঠের। ঘরোয়া লিগ কোনোভাবে নিজের অস্তিত্ব জানান দিচ্ছে রূপ সিং স্টেডিয়াম, যে মাঠ সাক্ষ্য দেয় সমৃদ্ধ অতীতের। আছে দৃষ্টিনন্দন ফটো গ্যালারি। গোয়ালিয়র থেকে মাহবুব রিমনের আরেকটি রিপোর্ট। মধ্যপ্রদেশের সবচাইতে পুরাতন ক্রিকেট স্টেডিয়াম, কিন্তু এই মাঠে আন্তর্জাতিক ম্যাচ হয়েছে মোটে 12টি, যার 11টিতে জিতেছে টিম ইন্ডিয়া। 2010 সালে সাউথ আফ্রিকার বিপক্ষে বিশ্ব ক্রিকেট এই মাঠেই সর্বপ্রথম দেখেছিল ওয়ানডেতে দ্বিশতক, যা করেছিলেন ক্রিকেট কিংবদন্তি সচিন টেন্ডুলকার। কিন্তু সেই শেষ। এরপর গেল 14 বছরে কালের সাক্ষী হয়ে ঠায় দাঁড়িয়ে আছে ক্যাপ্টেন রূপ সিং ক্রিকেট স্টেডিয়াম। ঐতিহ্যে মরিচা পড়েছে, চেয়ারগুলো পড়ে আছে বড্ড অবহেলায়। ধুলার আস্তরণ স্পষ্ট, ফ্লাডলাইটের গুল্মের সমাহার, পাখিদের নিরাপদ আশ্রয়, সব মিলিয়ে এ যেন বেহাল দশা। অথচ 1.5 দশক আগেও এই মাঠেই লেখা হয়েছিল কতই না রূপকথা। অলিম্পিকে 32 আর 36 2 দফা ভারতকে স্বর্ণপদক জেতানো ক্যাপ্টেন রূপ সিং এর নামানুসারে হকির জন্য নির্মাণ করা হয় এই মাঠ।
1980 সালে যা দেয়া হয় মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনকে। এর পরের 30 বছরের গল্পটা শুধুই ক্রিকেটময়। এ মাঠ স্বাগতিক হয়েছিল 96-এর বিশ্বকাপেরও। সচিনের দ্বিশতকের পরে তাকে 10 লাখ রুপি দেওয়ার ঘোষণা দিয়েছিল মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন, কিন্তু এই মাঠে আর আশাই হয়নি ভারতীয় ক্রিকেট কিংবদন্তির। টাকাটা তাই এখনো পাওনা তার। তবে যে পাশেই তাকানো যায় গোটা স্টেডিয়ামই যেন সচিনময়। এখানকার একটি রাস্তারও নামকরণ করা হয়েছে তার নামেই। আন্তর্জাতিক ম্যাচ না হলেও দুলীপ, রঞ্জি কিংবা ঘরোয়া লিগের ম্যাচ নিয়মিতই হয় ক্যাপ্টেন রূপ সিং স্টেডিয়ামে। প্রবেশ পথেই চোখে পড়বে আন্তর্জাতিক আর ঘরোয়া ম্যাচে ফ্রেমবন্দি কত সব মুহূর্ত। এই মাঠ গোয়ালিয়রবাসীর জন্য আবেগ সঙ্গে ঐতিহাসিকও। বাইরে বেহাল দশা থাকলেও উইকেট কিংবা আউটফিল্ড এখনো আন্তর্জাতিক মানের। মধ্যপ্রদেশে আরও স্টেডিয়াম থাকায় এ মাঠের প্রয়োজনীয়তা কিছুটা কমেছে, তবে ঘরোয়া লিগের জন্য রূপ সিং স্টেডিয়াম সবার পছন্দের। बोर्ड मैचेस डिवीजन डिवीजन वो कंटिन्यू होते हैं। বয়সের ভারে রুগ্ন রূপ সিং স্টেডিয়ামই নেই আগের আভিজাত্য। তবুও বর্তমান প্রজন্মের কাছে মোটেও কমেনি তার আবেদন। জৌলুস মনে করিয়ে দেওয়ার জন্য কাচের বক্সে বন্দি করে রাখা হয়েছে ছোট্ট এই মিনিয়েচার, যা ধারণা দেয় আন্তর্জাতিক ম্যাচ হওয়ার সময় কেমন ছিল এর চেহারা। মাহবুব রিমন, সময় সংবাদ, গোয়ালিয়র, ভারত। ভারত সিরিজের ফলাফলকে ক্রিকেটেরই অংশ বলে মনে করেন পেসার নাহিদ রানা। এখান থেকে শিক্ষা নিয়ে পরবর্তী সিরিজগুলোতে কাজে লাগাতে চান এই তরুণ ক্রিকেটার। টেস্টে হোয়াইট ওয়াশের পর দেশে ফিরে এসব কথা জানান নাহিদ। এদিন তার সফর সঙ্গী হয়ে আরও ফেরেন জাকির, জয় ও নাইম হাসান। দুই টেস্টেই অসহায় আত্মসমর্পণের পর বিমানবন্দরে গণমাধ্যম এড়িয়ে যান নির্বাচক হান্নান সরকার। ভারত সফর থেকে ক্রিকেটারদের সঙ্গে হোয়াইট ওয়াশের লজ্জা। দেশ ছাড়ার আগে অধিনায়কের কণ্ঠে সিরিজ জেতার আত্মবিশ্বাস থাকলেও ফেরার পথে জাকির, নাহিদদের চেহারায় স্পষ্ট পারফরম্যান্সের বাস্তবতা। টেস্ট সিরিজ শেষ হলেও দেশে ফিরেছেন মাত্র 4 ক্রিকেটার। টেস্ট স্কোয়াডের বাকি ক্রিকেটাররা ফিরবেন ভারতে ব্যক্তিগত ভ্রমণ শেষে। পারফরম্যান্সের এমনই বাজে অবস্থা যে বিমানবন্দরে গণমাধ্যমকে এড়িয়ে গেলেন নির্বাচক হান্নান সরকার। ভারত সফরের অভিজ্ঞতা জানতে তাই যেতে হলো হোম অফ ক্রিকেটে, যেখানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নাহিদ রানা দাবি করেছেন প্রতিদ্বন্দ্বিতাহীন হোয়াইট ওয়াশ হওয়াটাই ক্রিকেটের অংশ। মাঠের পারফরমেন্সে কিছু অর্জন না হলেও হার থেকেই শিক্ষা নিতে চান এই তরুণ ক্রিকেটার। আসলে মানসিকভাবে পিছিয়ে দিল না, কারণ ধরেন ক্রিকেটে ধরেন কখনো ভালো হইব, কখনো খারাপ হবে, তো আমরা ইনশাআল্লাহ স্ট্রংভাবে কামব্যাক করব। দলের পারফরমেন্সে ভরাডুবি হলেও প্রশংসা কুড়িয়েছেন নাহিদ রানা। তরুণ এই স্পিড স্টারকে নিয়ে স্তুতি ঝরে ভারতীয় লিডিং পেসার জাসপ্রীত বুমরার কণ্ঠে। তবে নাহিদ থামতে চান না এখানেই। অভিজ্ঞতার ঝুলি সঞ্চার করে নিয়মিত উন্নতি আনতে চান নিজের বোলিংয়ে। বুমরা বলতেছিল যে অনেক ভালো এফোর্ট দিছো, ভালো বোলিং করছো। ইন্টারন্যাশনালে আসলে যতদিন খেলবো শিখার কোনো শেষ নেই। ক্রিকেট যতদিন খেলবো, ক্রিকেট ছাড়ার পরও শিখা শেষ নেই। তো অবশ্যই আমি এখন যেখানে মানে যে দেশে যাইতেছি কিংবা যে কোচের আন্ডারে কাজ করতেছি তার কাছ থেকে কিছু নেওয়ার চেষ্টা করতেছি। ভারত সিরিজের ভরাডুবি ভুলতে খুব বেশি সময় পাবে না বাংলাদেশ। চলতি মাসেই ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা পরীক্ষা। এখনও প্রোটিয়াদের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের অপেক্ষায় থাকা টাইগারদের জন্য ভালো করার বিকল্প নেই 2 ম্যাচের টেস্ট সিরিজে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এবারে দেশের ফুটবলের খবর জানাবো। শুরু হয়েছে বাফুফে নির্বাচনের টামাটুল। নির্বাহী সভায় মেজবাউদ্দিন আহমেদের নেতৃত্বে 3 সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছে বর্তমান নির্বাহী কমিটি। এই নিয়ে 5 বার বাফুফের নির্বাচনের দায়িত্ব পালন করতে যাচ্ছেন সাবেক এই সরকারি আমলা। গঠিত হয়েছে 3 সদস্যের নির্বাচনী আপিল কমিশনও। নির্বাচনের আগে আরও একটি নির্বাহী সভা করবে বাফুফের বর্তমান কমিটি। এই যেন রবীন্দ্রনাথের ছোট গল্প, শেষ হইয়াও হইল না শেষ। কথা ছিল বাফুফের সভাপতি হিসেবে বুধবার শেষবারের মতো নির্বাহী সভা করবেন কাজী সালাউদ্দিন। তবে আপাতত তা আর হচ্ছে না। নির্বাচনের আগে আরও একটি কার্যনির্বাহী সভা করবে বাফুফের বর্তমান কমিটি। 5 আগস্ট পরবর্তী এই প্রথম বাফুফে ভবনে হয়েছে কার্যনির্বাহী কমিটির বৈঠক, যেখানে 19 সদস্যের মধ্যে সশরীরে উপস্থিত ছিলেন 10 জন। অনলাইনে যুক্ত ছিলেন আরও 5 সদস্য, আর অনুপস্থিত ছিলেন 4 জন।
সভার মূল এজেন্ডা আসন্ন নির্বাচন। মেজবাউদ্দিন আহমেদকে প্রধান করে গঠিত হয়েছে 3 সদস্যের নির্বাচন কমিশন। এই নিয়ে 5 বার বাফুফেতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করতে যাচ্ছেন সাবেক এই সরকারি আমলা। এছাড়া গঠিত হয়েছে 3 সদস্যের নির্বাচনী আপিল কমিশনও। 3 সদস্যের নির্বাচন কমিশন গঠিত হয়েছে। জনাব মেজবাউদ্দিন আহমেদ হচ্ছেন আমাদের প্রধান নির্বাচন কমিশনার। জনাব AKM এহসানুর রহমান উনি নির্বাচন কমিশনার হিসাবে আছেন এবং তার সাথে আরেকজন নির্বাচন কমিশনার আছেন জনাব সুরায়া আক্তার জাহান। গত যে নির্বাচনগুলি অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনগুলি উনি খুব সুচারুরূপে পরিচালনা করেছেন। ওনার উপরে সবাই কনফিডেন্ট ছিল বিদায় তাকে আবার পুনরায় প্রস্তাব করা হয়েছে এবং ভোট সেটা সম্মতি দিয়েছে। এবারের বাফুফে নির্বাচনে কমেছে ভোটার সংখ্যা। আপিল কার্যক্রম শেষে 133 ডেলিগেটের অনুমোদন দেওয়া হয়েছিল, সেটাই চূড়ান্ত করেছে বর্তমান নির্বাহী কমিটি। 133 জনের যে লিস্টটা গতকাল আপিল কার্যক্রম শেষ হওয়ার পরে ওনারা বোর্ডে উপস্থাপন করেছিলেন, সেটা আজকে আমাদের এখানে বোর্ড থেকে এই 133 জনের সেই লিস্টটা অনুমোদন দিয়েছে। সভায় নির্বাচন ছাড়াও বেশ কয়েকটি ইস্যু নিয়ে হয়েছে আলোচনা, যার মধ্যে ছিল আসন্ন নারী সাফ চ্যাম্পিয়নশিপ। মহিলা সাফে বাংলাদেশ অংশগ্রহণ করবে, সেই অনুযায়ী এটার সাথে আলাপ এবং এরপর নভেম্বরে যে আমাদের ন্যাশনাল টিমের যেটা খেলার বিষয় আছে সেগুলি সবকটাই আপনার অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে, যাতে এই কমিটির কার্যক্রম শেষ হলো যাতে নতুন কমিটি এসে বাকি কার্যক্রমটুকু চালিয়ে নিতে পারেন। দ্রুতই দায়িত্ব নিয়ে তফসিল ঘোষণা করবে বাফুফের নির্বাচন কমিশন। তবে এর মধ্যে আরও একটি সভা করবে বাফুফের বর্তমান কমিটি। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন পরবর্তী যুগে কে ধরবে দেশের ফুটবলের হাল? দীর্ঘ 16 বছরে সালাউদ্দিনের সাফল্যের চেয়ে ব্যর্থতার পাল্লাই ভারী। ফুটবলার হিসেবে সফল হলেও সংগঠক হিসেবে ব্যর্থ সালাউদ্দিনের সমালোচনায় এতদিন পিছ পা হননি সাবেক ফুটবলাররা। কিন্তু আসন্ন নির্বাচনে অংশ নিচ্ছেন না তাদের কেউই। কেন তাদের এমন অনীহা? সে প্রশ্নে তাদের হাজারো অজুহাত। ফুটবলার হলেই যে সংগঠক হতে হবে এমন কোনো কথা নেই বলেও যুক্তি ছুড়ে দিচ্ছেন তারা। তাজিন খন্দকারের রিপোর্টে জানাবো বিস্তারিত। দীর্ঘ 16 বছরের শাসনামল, যার মেয়াদে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সর্বোচ্চ চেয়ারটা দখলে রেখে তৈরি করেছিলেন নিজের রাজত্ব, যেখানে ব্যর্থতার ভিড়ে সফলতার গল্প নেই বললেই চলে। রাজনৈতিক বলয়ে ফুটবলীয় কার্যক্রমের চেয়ে ব্যক্তিগত স্বার্থ হাসিলেই মগ্ন ছিলেন বাফুফে প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন। জুলাই বিপ্লবের পর ডাক ওঠে সালাউদ্দিন যুগের অবসানের। আসন্ন নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে অনড় অবস্থানের কথা বললেও হঠাৎই অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নেন 4 মেয়াদে সভাপতির চেয়ার আঁকড়ে থাকা কাজী সালাউদ্দিন। সাবেক এই ফুটবলারের বাফুফে সভাপতির নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্তের পরই ফুটবল ফেডারেশনের সর্বোচ্চ পদে নির্বাচনের ঘোষণা দেন তরফদার রুহুল আমিন ও তাওহিদ আউয়াল। এতদিন সালাউদ্দিনের ব্যর্থতার সমালোচনায় মুখর ছিল বিভিন্ন মহল, যে প্রতিযোগিতায় বিভিন্ন সময় সামিল হয়েছেন সাবেক ফুটবলাররাও। তবে নির্বাচন ঘনিয়ে এলেও দেশের ফুটবল তত্ত্বাবধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই চেয়ারের হাল ধরতে এগিয়ে আসেননি তাদের কেউই। কিন্তু কেন বাফুফে সভাপতি নির্বাচনে তাদের এমন অনীহা? সে প্রশ্নের উত্তরে সাবেকরা দিলেন নানা অজুহাত। এখানে টাকার খেলা তো, এই সাবেক ফুটবলারদের হয়তোবা অনেকের আছে, বাট অনেকের সদিচ্ছা থাকলেও এই ব্যবসায়ীদের কাছে কেউ না কেউ মানে আসতে চায় না, কারণ এরা তো অঢেল টাকার মালিক, এরা অনেক টাকা ছড়িয়ে নির্বাচন করবে। আমরা কেন আসি না কেন? যদি নির্বাচনে যেতাম আমরা কেউ পাশ করতাম না, কারণ তাদের একটা সিন্ডিকেট তৈরি করে এই নির্বাচনগুলি করেছেন টাকার বিনিময়ে। একটা নির্বাচন করার পর কিন্তু অনেক কিছুর প্রয়োজন হয়, সেইটা কিন্তু আমার যদি না থাকে, সেই অবস্থায় যদি কিছু করতে না পারি, তাহলে আমি ব্যর্থ, আমি বিফলে যাব। চেয়ারে বসে কাজ করব সেটাকে আমি বিশ্বাস করি না। চেয়ারে বসে না করে পিছে থেকেও আমি কাজ করার জন্য আমি আগ্রহী আছি। নিজেরা নির্বাচনে অংশগ্রহণ না করলেও শঙ্কা প্রকাশ করেছেন আসন্ন নির্বাচন নিয়ে। প্রশ্ন তুলেছেন স্বচ্ছতা নিয়েও। অর্থের বিনিময়ে ভোটের প্রথা বাতিল করার দাবিও জানিয়েছেন তারা। যারা আর্থিক সহযোগিতা নেওয়ার জন্য এই ভোট করে, হ্যাঁ, ভোট দিতে আসে, আমার কাছে মনে হয় তারা গুড অর্গানাইজার না, তারা দিতে আসে নাই, কারণ তারা নিতে আসছে। এই ধরনের অর্গানাইজার আমরা অবশ্যই তাদেরকে প্রত্যাখ্যান করি। চুলচেরা বিশ্লেষণ করে টাকার বিনিময়ে কাউকে ভোট দিবেন না, আপনারা যাকে যোগ্য মনে করবেন তাকেই ভোট দিবেন। তবে সভাপতি নির্বাচনে সাবেকদের অংশগ্রহণ না থাকলেও অন্যান্য পদে দেখা যেতে পারে মাঠের খেলায় সম্পৃক্তদের।
তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। ইউরোপা লিগের খবর। আসলে প্রথম জয়ের খোঁজে রাতে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড। রেড ডেভিলদের প্রতিপক্ষ পোর্তো। চলতি মৌসুমে এখন পর্যন্ত 8 ম্যাচ খেলে মাত্র 3টিতে জয় পাওয়ায় ইউনাইটেড বস এরিক টেন হ্যাগ আছেন চাপে। এই ম্যাচ হেরে চাকরি হারাতে পারেন ডাচ কোচ। অন্যদিকে আসরে নিজেদের প্রথম ম্যাচ হেরে গেছে পোর্তো। ঘরের মাঠে তারাও চাইবে পূর্ণ 3 পয়েন্ট তুলে নিয়ে মাঠ ছাড়তে। স্টাডিও দো ড্রাগোয়ে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। ওল্ড ট্র্যাফোর্ডে নিজের তৃতীয় মৌসুম শুরু করেছেন এরিক টেন হ্যাগ। তবে আগের 2 মৌসুমের শুরুটা এবারের মতো বাজে হয়নি। 3 আসর মিলিয়ে 8 ম্যাচ খেলেছে রেড ডেভিল, জয় মাত্র 3টিতে। সবশেষ 3 ম্যাচ জয়হীন টেন হ্যাগের দল। টটেনহামের কাছে হারের পর আবারও জোরালো হয়েছে টেন হ্যাগের বরখাস্তের গুঞ্জন। পোর্তোর বিপক্ষে ফলাফল পক্ষে না থাকলেও হয়তো ম্যানচেস্টারে শেষ হবে টেন হ্যাগ অধ্যায়। গেল 3 ট্রান্সফার উইন্ডোতে 660 মিলিয়ন ইউরো খরচ করেছেন টেন হ্যাগ। এরপরও ইউনাইটেডের দুর্দশা কাটছেই না। ইপিএলে পয়েন্ট টেবিলের 13তম স্থানে রেড ডেভিলস। ইউরোপা লিগের শুরুটাও ভালো হয়নি। নতুন ফরম্যাটের আসর তারা শুরু করেছে ড্র দিয়ে। দ্বিতীয় ম্যাচেও ইউনাইটেডের সামনে কঠিন পরীক্ষা। নামে ভারে পোর্তো বড় প্রতিপক্ষ না হলেও পর্তুগিজ ক্লাবগুলো বরাবরই ভয়ঙ্কর। এরই মধ্যে চ্যাম্পিয়ন্স লিগে অ্যাটলেটিকো মাদ্রিদকে বিধ্বস্ত করেছে বেনফিকা। তাই সতর্ক হয়েই মাঠে নামতে হবে ইউনাইটেডকে। সপ্তাহের শুরুতে টটেনহামের কাছে বিধ্বস্ত হওয়ার সঙ্গে বেশ কিছু ফুটবলারের ইনজুরি চিন্তা বাড়িয়েছে কোচ এরিক টেন হ্যাগের। কোবি মাইনো, মেসন মাউন্ট, লুক শ, হ্যারি ম্যাগুয়ের মিস করবেন পোর্তো সফর। তবে একাদশে ফিরতে পারেন রাসমুস হয়ল্যান্ড। ইউরোপিয়ান প্রতিযোগিতায় এই 2 দলের মুখোমুখি 8 দেখায় 3 জয়ে এগিয়ে ইউনাইটেড। আর পোর্তো জিতেছে 2টি ম্যাচে। 2005-এর পর কোনো পর্তুগিজ ক্লাবের বিপক্ষে না হারার রেকর্ডটা কিছুটা হলেও আত্মবিশ্বাসী করবে রেড ডেভিলদের। এই ম্যাচের ফলাফলের উপর নির্ভর করছে টেন হ্যাগের ভবিষ্যৎ। এরই মধ্যে গণমাধ্যমে আলোচনা, টেন হ্যাগকে বরখাস্ত করে সহকারীর দায়িত্বে থাকা রুড ভ্যান নিস্টেলরয়কে দেয়া হতে পারে দায়িত্ব। আবার সাবেক বস স্যার অ্যালেক্স ফার্গুসনের পছন্দ ইতালিয়ান কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রি। অবশ্য এই সব আলোচনা আপাতত বন্ধ হয়ে যেতে পারে যদি পোর্তো থেকে জয় নিয়ে ফেরে ম্যানচেস্টার ইউনাইটেড। তাজিন খন্দকার, সময় সংবাদ। শেষ হলো প্রথম সাউথ এশিয়ান স্কুল কম্ব্যাট গেমস 2024। প্রতিযোগিতা শেষে জয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এই গেমসে অংশগ্রহণ করেছেন বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভারত ও নেপালের প্রায় 100 জন স্কুল অ্যাথলিট। প্রতিযোগিতায় ছিল তায়কোয়ান্দো, উশু এবং কারাতে ইভেন্ট। 13 স্বর্ণ, 16 রৌপ্য ও 17 ব্রোঞ্জ সহ মোট 46টি পদক। প্রতিযোগিতায় প্রথম হয়েছে স্বাগতিক বাংলাদেশ। দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করেছে যথাক্রমে ভারত ও নেপাল। বিকেএসপিতে 3 দিন ব্যাপী আয়োজিত হয়েছে এই প্রতিযোগিতা। বিশ্ব নদী দিবস উপলক্ষে ঝিনাইদহে অনুষ্ঠিত হয়ে গেল জমজমাট ডোঙা বাইচ প্রতিযোগিতা। শহরে যান্ত্রিক জীবনে একটু বিনোদন পেতে এই প্রতিযোগিতা দেখতে শহরের পৌর ইকো পার্কের নবগঙ্গা নদীর পাড়ে ভিড় করে শত শত মানুষ। নদীর প্রাণ ফিরিয়ে প্রতি বছর এ ধরনের আয়োজন করার দাবি দর্শকদের। সমেত সমেত শব্দে নদীর বুক চিরা ছুটে চলেছে ডোঙ্গা নৌকা। আর একে অপরকে পেছনে ফেলতে প্রাণপণ চেষ্টা মাঝিদের। নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে বইটা হাতে যেন যুদ্ধে নেমেছেন তারা। হেইয়া হো হেইয়া সুরে মাঝিদের এমন প্রতিযোগিতা অপলক দৃষ্টিতে দেখছেন পারে থাকা শত শত দর্শক। মাছ ধরার জন্য তালগাছ দিয়ে তৈরি ডোঙা নৌকার এমন প্রতিযোগিতা হয়ে গেল ঝিনাইদহে। বিশ্ব নদী দিবস উপলক্ষে শহরের বুক ছিঁড়ে বয়ে যাওয়া নবগঙ্গা নদীতে এমন আয়োজন করে সামাজিক ঐক্য নামের একটি সংগঠন। শহরের চাকলাপাড়া ব্রিজ এলাকা থেকে শুরু হয় এ প্রতিযোগিতা। প্রায় 2 কিলোমিটার দূরত্বে পৌর ইকো পার্ক এলাকার ত্রিমোহনীতে গিয়ে শেষ হয় এ বাইচ।
ডোঙ্গা বাইচ দেখতে নদী পাড়ে ভিড় করে শত শত মানুষ। দীর্ঘদিন পরে এমন আয়োজন দেখতে পেরে খুশি দর্শকরা, সেই সাথে অংশ নিতে পেরে আনন্দিত মাঝিরাও। অনেক ভালো লাগলো, পুরানো একটা ঐতিহ্য। আসলে এখন তো এসব দেখা যায় না, বাচ্চাদেরকে নিয়ে আসলাম, ছবি আঁকলো, আর সেই সাথে সাথে নৌকা বাইচটাও খুব উপভোগ করলো। 45 বছরের জীবনে প্রথম ডুঙ্গা বাইচ দেখলাম, এটা একটা অভিনব। নৌকা বাইচ দেখেছি, কিন্তু ডুঙ্গা বাইচ আমি আজ নবগঙ্গা নদীতে দেখিনি। এই উৎসবের মাধ্যমে নদীটা আবার প্রাণ ফিরে পাক। জিনিসটা খুব ভালো লাগছে, কারণ এইটা সর্বপ্রথম আমাদের বয়সে ধরেন আমাদের মুরব্বীরা কোনদিন এসব কাজ করিনি। নৌকা বাইচ করেছি, কিন্তু আমরা এসে এখন ডুঙ্গা বাইচ করছি পানি না থাকার কারণে। আমাদের এখন খুব ভালো লাগছে, আমরা খুব আনন্দিত। নদী খনন করে পূর্বের অবস্থায় ফেরানোর দাবি আর মানুষকে সচেতন করতে এমন আয়োজন বলে জানান আয়োজকরা। নতুন প্রজন্মের মাঝে নদীর যে প্রবাহমান রূপ সেটি ফিরিয়ে দেওয়াই আমাদের মূল দাবি। জনসাধারণের মধ্যে এই নদীর গুরুত্বকে একটা সচেতনতা তৈরি হোক। আপনার জেনে থাকবেন কিন্তু নবগঙ্গা নদী কিন্তু উচ্চমুখ বা বাদ দেওয়ার কারণে কিন্তু আমাদের নবগঙ্গা আজ মৃতপ্রায়। এই নবগঙ্গার বাঁধকে অপসারণ করা হোক এবং সচেতন করছি আমরা মানুষকে, যেন মানুষ একটাই দাবি উঠতে পারে এককভাবে ঝেঁদার জন্য, যে আমরা এই নদীকে বাঁচিয়ে তুলতে চাই। নদীর দিকে ফিরাই মুখ বাড়িয়ে দিই ঝিনেদার শোক, এ স্লোগানে আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নেয় 15 জন মাঝি। সবাইকে পেছনে ফেলে প্রথম হয় আরাবপুর মাঝিপাড়ার নারায়ণ হালদার। শেষে বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সাকিবের মতো ক্রিকেটারের দেশের মাটিতেই বিদায় হওয়া উচিত। আরব আমিরাতে ক্রীড়া উপদেষ্টা, নিরাপত্তা নিশ্চিত করবে সরকার। সাকিব আল হাসানের নিরাপত্তার কথা ইতিমধ্যে বলেছি এবং সেটা আমরা নিশ্চিত করব। এরকম একজন প্লেয়ার যার দেশের জন্য এত অর্জন রয়েছে, তিনি বাংলাদেশেই ফেয়ারওয়েলটা পাক। পঞ্চমবারের মতো বাফুফে নির্বাচনে প্রধান কমিশনার মেজবাউদ্দিন, 3 সদস্যের কমিটি গঠন, 133 কাউন্সিলরকে নির্বাহী কমিটির সভায় অনুমোদন। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গেই থাকুন সময়ের।